তো আজকে ক্লাস শুরু করা যাক। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি 2012 যে কোশ্চেনগুলো সলভ করছিলাম, আমরা আগে মনে হয় 30টা কোশ্চেন সলভ করেছি। তো আজকে পরবর্তী কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো আজ আমাদের 2012 এই 31 নম্বর কোশ্চেনটা এটা ছিল এবং ভেক্টরের উপর এটা বেস করে। তো অবশ্যই আমাদের পিএসসি যে সিলেবাস দেখেছি সেই সিলেবাসে তো আর কিছু বলা দেখার চেক করা দরকার নেই। তো এটা তো ভেক্টরের একটা পার্ট। তো এটা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট থেকে এবং এ ভেক্টর ক্রস বি ক্রস সি, এবং এটা আমরা জানি রেজাল্টটা অবশ্যই প্রত্যেকেই অ্যান্সার করতে পারবো অপশান বি। তো এখন এই প্রশ্নটা থেকে আমাদের কি লার্নিং হচ্ছে সেটা দেখতে হবে। বারবার বলছি, প্রথম থেকেই বলছি বা বারবার বলে থাকি যে একটা কোশ্চেন সলভ করা, তার কারেক্ট উত্তর করাটা মেন উদ্দেশ্য আমাদের নয়। বাড়িতে যখন প্র্যাকটিস করব তখন দেখবো এই কোশ্চেনটা থেকে আমরা আরও কিছু শিখতে পারছি কিনা সেটা। তো এই প্রুফটা আমরা সাধারণত আমাদের এটা সমান সমান এটা প্রমাণ করো এইরকমভাবে কোশ্চেনটা আমরা করে এসছি, কিন্তু তখন একরকমভাবে সলিউশন হয় যখন প্রুফ দ্যাট দিস ইকুয়াল টু দিস, আর যখন এটা সমান সমান ফাইন্ড করতে হয় কি হবে তখন আবার একরকমভাবে এগোতে হয়। তাহলে আমরা সাধারণত কি করে থাকি বা বিভিন্ন বইয়ে কিভাবে করা থাকে না, আমরা এ ভেক্টর ইকুয়াল টু, আমি মেথড 1-এর কথা বলছি এবং এই প্রুফটা আমরা করব না, জাস্ট আমরা কিভাবে এটাকে সলভ করে থাকি সেটা একটু বলছি। মেথড 1, এ ভেক্টরটাকে আমি ধরে নিলাম যে a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি যে b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস এই b3 k ক্যাপ, এবং সি ভেক্টরটাকে আমি ধরে নিচ্ছি যে c1 i ক্যাপ প্লাস c2 j ক্যাপ প্লাস c3 k ক্যাপ। এবার আমরা কি করছি না, প্রথমে b ক্রস c আমরা বার করি। ঠিক আছে, আমি বার করে দেখাচ্ছি না, স্টেপগুলো বলে দিচ্ছি। b ক্রস c একটা এলো, তারপরে আমরা কি করলাম, জানি ডিটারমিনেন্ট মেথড আমাদের আসে ফার্স্ট হতে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, তারপরে b এর যে কোএফিসিয়েন্টগুলো b1 b2 b3, তারপরে c1 c2 c3 করে আমাদের এরকম একটা ভেক্টর আসবে i ক্যাপ, তারপরে j ক্যাপ, তারপরে k ক্যাপ এরকম। তারপরে আমরা কি করব না, যে নতুন যে ভেক্টরটা তৈরি হলো এবং a ক্রসের সঙ্গে আমরা আবার ক্রস প্রোডাক্ট করব, করে এখান থেকে আমি আবার একটা ভেক্টর পাবো i ক্যাপ, তারপরে হচ্ছে j ক্যাপ k ক্যাপ। এইভাবে আমরা একটা সাইড তৈরি করে রাখতাম। এবার যেহেতু প্রুফ দ্যাট এবং আমরা জানি রেজাল্টটা কি হবে, তাই সেই অনুযায়ী আমরা কি করতাম, আবার রাইট হ্যান্ড সাইডটাকে তৈরি করতাম a ভেক্টর ডট c ভেক্টর b ভেক্টর মাইনাস a ভেক্টর ডট b ভেক্টর c ভেক্টর সমান সমান আমরা একটা আউটপুট বার করতাম, আর 1 আর 2 থেকে আমরা কম্পেয়ার করে দুটোকে সমান বলে ডিক্লেয়ার করতাম। এটা আমরা সাধারণত পরীক্ষা তো ফলো করে থাকি, কারণ এটাতে রিস্ক কম। এবার আমি যে মেথডটার কথা বলবো, একটা দেখো, হয়তো অনেকেই জানো হয়তো অনেকে জানো না, তো সেই মেথডটা নিয়ে আমি একটু আলোচনা করব। মেথড কি হচ্ছে না, অবশ্যই প্রুফটা করার আগে আমাদের একটু কোপ্লেনারিটি সম্বন্ধে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। যে কোপ্লেনার ভেক্টর, তাহলে কোপ্লেনার ভেক্টরের আমরা কি বলেছিলাম না, অর্থাৎ একই প্লেনে অবস্থান করছে যে ভেক্টরগুলোকে, সেই ভেক্টরগুলোকে আমরা বলি কোপ্লেনার ভেক্টর। এবার আমরা একে 1-3টে ভেক্টর কোপ্লেনার কিনা তার প্রমাণ করার বিভিন্ন কিছু দেখেছি। অ্যাকচুয়ালি যেটা মেন যে এর কনসেপ্ট সেটা হচ্ছে কি না, এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর যদি এরা কোপ্লেনার হয় তখন থিওরি কি বলা হচ্ছে না, এনি ওয়ান অফ, যদি এরা কোপ্লেনার হয়, ইফ এ বি সি আর কোপ্লেনার তাহলে দেন আমরা কি বলি না, এনি ভেক্টর সে মনে করছি এ ভেক্টর, এই তিনজনের মধ্যে যে কোনো ভেক্টরকে চুজ করতে পারি না, ক্যান বি এক্সপ্রেসড কি না অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ, তাহলে এখানে যেহেতু এ ভেক্টর ধরেছি বাকিগুলো অর্থাৎ বি এন্ড সি, একই রকম ভাবে যদি বি ভেক্টর নিতাম তাহলে এ আর সি, যদি সি ভেক্টর নিতাম এ এন্ড বি, তার মানে লিনিয়ার কম্বিনেশন মানে বুঝতে পারছো এ ভেক্টর ইকুয়াল টু আমরা এরকম ল্যামডা ইন্টু বি ভেক্টর প্লাস মিউ ইন্টু সি ভেক্টর, যেখানে ল্যামডা আর হচ্ছে এই মিউ হচ্ছে আমাদের স্কেলার। একই রকম ভাবে এইভাবে লিখতে পারি যে কোনো ভেক্টর, দ্যাট ইজ বি ভেক্টর ইকুয়াল টু আমি লিখতে পারতাম ল্যামডা এ ভেক্টর প্লাস
এই মিউ সি ভেক্টর, অথবা লিখতে পারতাম সি ভেক্টর ইকুয়াল টু ল্যামডা এ ভেক্টর প্লাস মিউ বি ভেক্টর। তার মানে যদি তিনটে ভেক্টর যদি কোপ্লানার হয় তাহলে তাদের যে কোনো একজনকে বাকি দুটোর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। অ্যান্ড অলসো ভাইস ভার্সা, মানে যদি এরকম তিনটে ভেক্টরকে আমি এইভাবে কানেক্ট করতে পারি যে কোনো একটা উপায়, তাহলে আমি বলতে পারি এই তিনটে ভেক্টর কি কোপ্লানার। এটা ছিল আমাদের একটা ডেফিনেশন কোপ্লানারিটির, এইভাবে রিপ্রেজেন্ট করতাম। তারপর যখন আমরা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট শিখলাম তখন তার অ্যাপ্লিকেশনটা কি হলো না, এখান থেকে জিওমেট্রি থেকে আমাদের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টে চলে এলো যে তিনটে ভেক্টর কোপ্লানার হবে। কি শিখেছি নিশ্চয়ই বুঝতে পারছো, এই তিনটে ভেক্টর তাহলে কোপ্লানার হবে কখন না, ইফ যদি এদের বক্স প্রোডাক্ট, খেয়াল করে দেখো, বক্স প্রোডাক্ট যদি না 0 হয়, অর্থাৎ দ্যাট ইজ তার মানে এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর ইকুয়াল টু যদি 0 হয়। এইভাবে আমরা দুরকম ভাবে দেখতাম, এটা একটা ডিটারমিনেন্ট একটা রেজাল্ট। তো দুটোর মধ্যে অবশ্যই একটা ইন্টার রিলেশন রয়েছে, সেটা আমি এখানে আলোচনা করছি না। আমরা যখন ভেক্টর আলোচনা করেছিলাম তখন থিওরিতে আমি পুরো ডিসকাস করে দিয়েছিলাম। কেন এগুলো বলছি, এই কনসেপ্টগুলোই আমি দুটো কনসেপ্টই এখানে অ্যাকচুয়ালি ইউজ করব এই প্রমাণটা করার জন্য। তাহলে আমরা আমাদের এখানে কি বলা আছে না, আমাদের এ ভেক্টর তাহলে ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান সমান কত আমি জানি না। তাহলে যখন প্রমাণ করতে বলে এত সমান সমান এত, তখন তো মেথড 1 দেখালাম, লেফট হ্যান্ড সাইড তৈরি করলাম, আর রাইট হ্যান্ড সাইডটা আমি জানি কি হবে দেখালাম, দুটো ট্যালি করলাম। কিন্তু যখন আমি অ্যাকচুয়ালি সত্যিই জানি না ডান দিকে কি হবে, তখন অ্যাকচুয়ালি এই মেথডটা ইউজ করা উচিত বা করতে হয়। এবার দেখো ক্রস প্রোডাক্টের প্রপার্টি অনুযায়ী আমি কি বলতে পারছি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তার মানে আমি অবশ্যই তাহলে বলতে পারছি এই ভেক্টরটার নাম যদি আমি আর ভেক্টর বলি, তাহলে অবশ্যই আমি এটা বলতে পারছি আমাদের আর ভেক্টর ইজ পারপেন্ডিকুলার কি টু বোথ। ক্রস প্রোডাক্টের ডেফিনেশন অনুযায়ী আর ভেক্টর ক্রস পারপেন্ডিকুলার টু এ ভেক্টর অ্যান্ড ডেফিনেটলি বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে যেহেতু এই আর ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ক্রস সি, যদি এই পার্টটা নিই তাহলে আমি লিখতেই পারি আর ভেক্টর ডট, তাই না, পারপেন্ডিকুলার যেহেতু, তাহলে তাদের ক্রস প্রোডাক্ট অবশ্যই তাহলে ইকুয়াল টু কি হবে 0 হবে। আর এটাকে আমি লিখতে পারি আর ভেক্টর, তাই না, বি ভেক্টর সি ভেক্টর, বক্স প্রোডাক্টের রুল অনুযায়ী। তার মানে পরিষ্কার বুঝতে পারছো আর ভেক্টর এবং বি ভেক্টর এবং সি ভেক্টর তাহলে আর কি অবশ্যই কোপ্লানার, অবশ্যই কোপ্লানার। একটু যদি ছবিটা খেয়াল করি, যেহেতু এটা একটা 3 ডাইমেনশন পিকচার, তাই সবসময় 3 ডাইমেনশন পিকচার ওইভাবে খাতায় আঁকা সম্ভব নয়, তবুও একটু দেখে নিই যে ব্যাপারটা কি হচ্ছে। এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, এখানেও সেইভাবেই চলে। তো মনে করছি আমার হচ্ছে এই একটা প্লেন মনে করছি, ঠিক আছে, তাহলে এখানে আমাদের বি ভেক্টর এই, আর মনে করছি সি ভেক্টর এই, তাহলে এই হচ্ছে আমাদের বি ভেক্টর আর এই হচ্ছে আমাদের সি ভেক্টর। এবার আমরা জানি যে অ্যাকচুয়ালি বি ক্রস সি কোথায় হবে না, এই বি এবং সি দুজনের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে আমি এইভাবে ছবিটা আঁকছি, এই যে একটু অন্য কালি দিই, হ্যাঁ, তাহলে এই যে পারপেন্ডিকুলার, এটাই মনে করছি আমাদের কি না বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এবারে এই বি ক্রস সির সঙ্গে এর আমাদের একটা ক্যালকুলেশন হয়েছে, তা আমি মনে করছি যে এই ভেক্টরটা এই প্লেনে নেই মনে করছি, কারণ যদি প্লেনে থাকতো তাহলে বি ক্রস সির সঙ্গে কিন্তু এরও পারপেন্ডিকুলার হয়ে যেত, তাই না। তাহলে এটা আমি মনে করছি এটা এ ভেক্টর। এবার এই এ ভেক্টরের সঙ্গে বি ক্রস সির যদি ক্রস প্রোডাক্ট হয় তাহলে নতুন একটা ভেক্টর তৈরি হচ্ছে, যার নাম হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সি। অর্থাৎ এখানে যে প্রপার্টি দিয়ে আমরা দেখলাম, তার মানে এখানে এ ক্রস বি ক্রস সি, তাহলে ব্যাপারটা এই একই প্লেনে রয়েছে, এটাই তো বলছে। তাই বুঝতে পারছি এটা কিন্তু ছবিতে ওইভাবে দেখানো খুবই মুশকিল, কিন্তু আমরা থিওরিটিক্যালি প্রমাণ করে দিলাম যে এই এ ক্রস বি ক্রস সি, যেহেতু বি ক্রস সির সঙ্গে পারপেন্ডিকুলার, তার মানে অ্যাকচুয়ালি আর ভেক্টর দ্যাট ইজ এ ক্রস বি ক্রস সি হচ্ছে কোপ্লানার। ব্যাপারে ছবিতে এটাই, তার মানে এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমরা ধরে নিয়েছি আর ভেক্টর, এই আর ভেক্টর এই বি ভেক্টর আর হচ্ছে এই সি ভেক্টর, দেখতে পাচ্ছ একই প্লেনে বিলং করছে, অ্যাকচুয়ালি এই ছবিটাকেই এখানে ডিটারমাইন করছে। তাই হয়তো এই প্রপার্টি থেকে আমরা ব্যাপারটা ধরতে পেরেছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তুমি যদি ছবি আঁকো প্রপারলি সেভাবে বোঝানো একটু মুশকিল আছে। তো প্রপার্টি আমাদের ধরিয়ে দিল যে এই পিকচারটা এইরকমই হবে। এইবার দেখো আর ভেক্টর, অর্থাৎ আর ভেক্টর মানে বুঝতে পারছো, আমি যদি আর ভেক্টরটাকে এবারে ওপেন করে দিই, তার মানে এ ভেক্টর ক্রস এই হচ্ছে বি ক্রস সি, আর এই বি ভেক্টর
ক্রস সি ভেক্টর হচ্ছে কি না কোপ্লানার। এবারে আমরা কোপ্লানারের দুটো ডেফিনেশন দেখেছি, একটা তো স্কেলার ট্রিপল প্রোডাক্ট 0, আর একটা একটু আগে দেখলাম যে কোনো একটা ভেক্টরকে বাকি দুটো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। তার মানে আমি অবশ্যই তাহলে বলতে পারছি যে এ ভেক্টর ক্রস তাহলে এই বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা এই ল্যামডা ইন্টু বি ভেক্টর প্লাস মিউ ইন্টু সি ভেক্টর তাহলে আমি লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো, যেখানে ল্যামডা আর মিউ হচ্ছে আমাদের স্কেলার। ক্লিয়ার? এইটুকু অবশ্যই ক্লিয়ার হওয়া উচিত। এইবার আমাদের ল্যামডার মিউটাকে বার করতে হবে এবং তাহলে আমাদের এটা হয়ে যাবে। এবং এখানে খেয়াল করে দেখো, এটা কিন্তু এক ধরনের আইডেন্টিটি। আইডেন্টিটি মানে যাকে বাংলায় বলা হয় অবেগ, অর্থাৎ এটা যে কোনো এবিসির জন্যই কিন্তু সম্ভব, কারণ এবিসি তো আরবিটারি ছিল, এবিসি তো পার্টিকুলার কোনো কেস নয়। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর যে কোনো তিনটে তুমি অ্যাকচুয়ালি অবশ্যই নন জিরো ভেক্টর, ঠিক আছে, জিরো ভেক্টর তো একটা স্পেশাল কেস, তাহলে যে কোনো তিনটে নন জিরো ভেক্টরের জন্য এই ঘটনাটা ঘটবে। এ বি সি যে কোনো তিনটে নন জিরো ভেক্টর নাও, এ ক্রস বি ক্রস সি ইজ কোপ্লানার উইথ বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর, এটা কিন্তু একটা আইডেন্টিটি, খেয়াল রাখতে হবে। তার মানে এটা যে কোনো এবিসির জন্য সম্ভব, যে কোনো এবিসিকে এখানে বসাও, যে কোনো নন জিরো এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর বসাও, এই ধরনের রিলেশনসে স্যাটিসফাই করবে, এটা মাথায় রাখতে হবে। আইডেন্টিটি, আইডেন্টিটি নিশ্চয়ই সবার কাছে ক্লিয়ার। যেমন আমরা নিচু ক্লাসে শিখেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু ইকুয়েশন নয়, এটা কিন্তু সমীকরণ নয়, এটা একটা আইডেন্টিটি, এটা একটা অবেগ। কারণ এ আর বির যে কোনো ভ্যালুর জন্য এটা ট্রু, ফর অল এবির জন্য ট্রু, যখন কোনো পার্টিকুলার কারোর জন্য ট্রু হয় তখনই ওটা ইকুয়েশন হয়। তাই এই যে ইকুয়ালিটিটা ভেক্টরও যেটা পেয়েছে এটা একটা আইডেন্টিটি, নট ইকুয়েশন। এটা যে কোনো এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরের জন্য ট্রু, মাথায় রাখবে, কারণ এই জিনিসটাকে আমরা এখানে পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চলেছি। এইবার আমাদের মেইন ইন্টেনশন হচ্ছে ল্যামডার মিউটাকে বার করা, এটাকে আমরা 1 নম্বর দাগ দিলাম। এবার আমরা কি করছি, দুদিকে কি করব, আমরা এ ভেক্টর এ ডট প্রোডাক্ট নেব। খেয়াল করো, তাহলে আমরা এই জায়গাটায় টেকিং ডট প্রোডাক্ট উইথ এ ভেক্টর যদি নিই অবশ্যই, তাহলে কি হবে, এই এ ভেক্টর ডট, খেয়াল করো, এই এ ভেক্টর ক্রস, তাহলে এই ব্র্যাকেটে আমি বি ক্রস সি, লেফটে হলো স্কেলার তো অসুবিধা নেই, তাহলে ডান দিকে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এই মিউ এ ভেক্টর ডট সি ভেক্টর। এবার ভালো করে দেখো এইটাকে আমি কিভাবে লিখতে পারি, এটা অ্যাকচুয়ালি একটুখানি খেয়াল করে দেখো, এটা অ্যাকচুয়ালি অবশ্যই স্কেলার ট্রিপল প্রোডাক্ট না, এ ভেক্টর আর বি ক্রস সি। এবং এটাও তোমরা জানো স্কেলার ট্রিপল প্রোডাক্টে যদি তিনটের মধ্যে দুটো ভেক্টর যদি প্যারালাল বা আইডেন্টিক্যাল হয়ে যায় তার ভ্যালু 0, খুব সহজে প্রমাণ করা যায়। তাই এইটা লেফট হ্যান্ড সাইডটা আমরা একটা 0 একটা স্কেলার কোয়ান্টিটি পেলাম, আর ডান দিকেও একটা স্কেলার কোয়ান্টিটি তৈরি হয়েছে ডট প্রোডাক্টের কারণে। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে এইবার দেখো আমরা এখানে ল্যামডা আর মিউর মধ্যে একটা রিলেশন পাচ্ছি, এবং এখানে আমি যদি একটুখানি কায়দা করে লিখি, তাহলে যদি দুদিকে ধরো ল্যামডা এই এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু সাইড চেঞ্জ করে মাইনাস এ ভেক্টর ডট এই সি ভেক্টর। এবার একটুখানি আমরা একটা রেশিও তৈরি করি এই জায়গাটায়, তাহলে সেই অনুযায়ী আমি এখানে লিখতে পারি যে মাইনাস তোমার হচ্ছে এখানে এই যেভাবে খুশি নিতে পারে, অসুবিধা নেই, মাইনাস মিউ আর তলায় আমি দিয়ে দিলাম এই এ ভেক্টর ডট বি ভেক্টর, ওকে, আর ইকুয়াল টু তাহলে ল্যামডা, আর তার তলায় আমি দিয়ে দিচ্ছি এ ভেক্টর ডট সি ভেক্টর, লিখতেই পারি, ইয়েস। তাহলে ইকুয়াল টু আমি মনে করলাম যে একটা ভ্যালু মনে করছি টি মনে করছি, ঠিক আছে, সে টি মনে করলাম। তাহলে এখান থেকে আমি অবশ্যই তাহলে এই ল্যামডার মান পেয়ে গেলাম টি ইন্টু এই এ ডট সি, একটা প্যারামিটারে নিয়ে আসছি অ্যাকচুয়ালি, আর এখানে আমি মিউর মান পেয়ে যাচ্ছি তাহলে এই মাইনাস এই টি ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর। তার মানে এই টির মানটা বার করতে পারলেই ল্যামডা মিউ পেয়ে যাব। এবার এই ভ্যালুগুলো আমরা 1 নম্বরে পুট করে দেব, এই ভ্যালুগুলো এই যে 1 নম্বরে যেটা লিখেছি যে এখন আমরা পুট করে দিচ্ছি। তাহলে পুট করলে তাহলে কি হচ্ছে দেখো, তাহলে দেন 1 বিকামস তাহলে এ ভেক্টর ক্রস এই হচ্ছে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে ল্যামডা মানে টি, তাহলে এ ভেক্টর ডট সি ভেক্টর, ওখানে ছিল বাইরে বি ভেক্টর, মিউর মান
মাইনাস টি এই এ ভেক্টর ডট বি ভেক্টর আর হচ্ছে আমার সি ভেক্টর। তাহলে 1 নম্বরটা এখন 2 নম্বর হয়ে গেল। খেয়াল রাখবে এটা কিন্তু এক ধরনের আইডেন্টিটি, তার মানে যে কোনো এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরের জন্য ট্রু। তাহলে অবশ্যই অবশ্যই আমরা এখানে লিখতে পারি যে দিস ইজ অ্যান আইডেন্টিটি, দ্যাট ইজ অভেদ, দিস ইজ অ্যান আইডেন্টিটি। তাহলে সো তাহলে বলতে হবে যে তাহলে ইট হোল্ডস, এই রেজাল্টটা হোল্ড করছে ফর এনি, যে কোনো ভেক্টর, ফর এনি এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর। তাহলে লেট এইখানে এই অ্যাডভান্টেজটাই আমরা নেব। তাহলে লেট আমি এখানে ধরে নিচ্ছি যে আমি এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ পুট করব, বি ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ পুট করছি, আর সি ভেক্টর ইকুয়াল টু আমি জে ক্যাপ পুট করছি, কারণ যে কোনোর জন্য ট্রু। আর সেই ক্ষেত্রে দেখো তখন আমরা টিটা পেয়ে যাব এবং ব্যাক করে অ্যান্সার করে দিতে পারবো। তাহলে দেয়ারফর তাহলে 2 থেকে আমরা কি পাচ্ছি, যদি এর জায়গায় আমরা আই ক্যাপ পুট করি তাহলে এই আই ক্যাপ পুট করলাম ক্রস, তাহলে বির জায়গায় আই ক্যাপ প্লাস সি মানে আমি জে ক্যাপ ধরেছি, ডান দিকে টি এ মানে হচ্ছে আমার আই ক্যাপ আর সি মানে জে ক্যাপ, আর বি মানে হচ্ছে আই ক্যাপ মাইনাস টি, এ মানে হচ্ছে আই ক্যাপ ডট বি মানে আই ক্যাপ আর সি জে ক্যাপ। তাহলে অবশ্যই আমরা জানি আই ক্রস জে মানে কি কে ক্যাপ, তাহলে আমরা আই ক্রস এখানে লিখতে পাচ্ছি কে ক্যাপ, আর আই ডট জে পারপেন্ডিকুলার তাই এই জায়গাটা 0, আর আই ডট আই 1, তার মানে আমি পাচ্ছি এখানে মাইনাস টি ইন্টু জে ক্যাপ। একটু খেয়াল করে দেখো আই ক্রস কে আমরা জানি না যে প্রথমে আই ক্যাপ হয় তারপর জে ক্যাপ হয়, এই সার্কুলার নোটেশন, তার মানে আই ক্রস কে তার মানে ক্লকওয়াইজ ঘুরছি, তার মানে এটার মানে হচ্ছে মাইনাস জে, তার মানে মাইনাস টি জে ক্যাপ। তার দুই থেকে যদি আমরা কম্পেয়ার করি ডেফিনেটলি তুমি টির মান পেয়ে গেলে 1, আর যেহেতু টির মান 1 পেয়ে গেলে দেয়ারফর 2, তখন 2 তে টির মানটা 1 পুট করে দাও, তার মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু কি হচ্ছে না এ ভেক্টর ডট সি ভেক্টর এই বি ভেক্টর মাইনাস এ ভেক্টর এই বি ভেক্টর আর এই হচ্ছে সি ভেক্টর। ঠিক আছে, এটা এই মেথডটা সব বইয়ে করা নেই, খুব কম সংখ্যক বই আছে, তো সেই কারণে আমি অঙ্কটা এই মেথডটা দেখালাম। আরও অনেকভাবেই করা যায়, অনেক বিভিন্ন বই বিভিন্ন রকম অ্যাপ্রোচ ফলো করেছে, তো আমার এই অ্যাপ্রোচটা ভালো লাগে, তো আমি এই অ্যাপ্রোচটাই তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের সাথে। অবশ্যই প্রুফ তো অনেক আগেই হয়ে গেছে, বারবার বলছি অঙ্ক সলিউশনটা নয়, সলিউশনটা কিভাবে হয় সেটা দেখা উচিত, কারণ এই একটা অঙ্ক করতে গিয়ে অনেক কিছু রেজাল্টের সংস্পর্শে আমরা আসি এবং সেখান থেকে আমরা শিখতে পারি। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি নোট ডাউন করি, যেটা সেটা অনেকে ভুলে যায়, অনেকে গুলিয়ে যায় প্রথম যখন শেখে। কিভাবে আমি অ্যাকচুয়ালি মনে রাখতাম বা মনে করি এখনো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর কিভাবে লিখবে না, প্রথমে এরকম একটা ব্র্যাকেট দিয়ে দাও, এই যে ব্র্যাকেটের ভেতরে যেটা আছে খেয়াল করো বি আর সি, তাহলে এই যে বি দিয়ে দাও মাইনাস ব্র্যাকেট আর বাইরের সি দিয়ে দাও, তার মানে এই বি ভেক্টর আর সি ভেক্টরকে এইভাবে ডিস্ট্রিবিউট করো। তাহলে বি বাকি কারা রয়েছে এ আর সি, তাদের ডট প্রোডাক্ট, এবং এ ডট সি লেখো আর সি ডট এ লেখো, ওরা কমিউটেটিভ, কোনো অসুবিধা নেই। সি বাকি কারা রইলো এ আর বি, তাহলে এ ডট বি বা বি ডট এ যে কোনো একটা লিখতে পারো। কখনো কখনো কিন্তু খেয়াল রাখবে এখানে একটা ভেক্টর আর ব্র্যাকেটে দুটো ভেক্টর কখনো কখনো ঘুরিয়ে দেয়, তাহলে ঘুরিয়ে দিলে তাহলে সেইভাবে তুমি কিন্তু বি ক্রস সি ক্রস ধরো এই ভেক্টর দিয়ে দিল, সেই ক্ষেত্রে আমি কি বলি যে এরকম ব্র্যাকেটের মধ্যে লেখো, ব্র্যাকেটের মধ্যে তখন এই আমি বলি যে সেকেন্ডটা তাহলে আগে লিখবে সি ভেক্টর আর এই প্রথমটা পরে লিখবে বি ভেক্টর, তাহলে বাকি রইল কারা এ আর বি, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, বাকি রইল কারা এ আর সি এ ডট সি, বা কেউ মাইনাস কমন নিয়ে বা এটাকে কেউ ঘুরিয়ে মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর করে করতে পারে। 2 নম্বর নোট কি না, অবশ্যই এখান থেকে একটা রেজাল্ট যেটা আমরা অলরেডি আগে ডিসকাস করেছি যে এ ভেক্টর ক্রস বি ক্রস সি ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ বি ভেক্টর এন্ড সি ভেক্টর, এবং এটা পূর্ব আমরা করলাম। এখান থেকে নোট বলার কিছু নেই, জাস্ট এখান থেকে এইটুকুই লার্নিং। তার মানে এখান থেকে যে লার্নিংটা হয় সেটা হচ্ছে ডেফিনেটলি অবশ্যই এটা নোটের মধ্যে আমরা নিতে পারি, এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট উঠে আসে, আউটকাম উঠে আসে, সেটা কি না এ ক্রস বি ক্রস সি খুব সহজেই প্রমাণ করা যায় এটা কিন্তু নট ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তুমি যদি দুটোর আউটপুট বার করো তাহলে অবশ্যই ক্রস সি ভেক্টর, দুটো আলাদা রেজাল্ট, তার মানে এখান থেকে ইন্ডিকেট করছে যে কি এই ক্রস প্রোডাক্ট ইজ নট অ্যাসোসিয়েটিভ, ক্রস প্রোডাক্ট ইজ নট
অ্যাসোসিয়েটিভ। যখন এটা আমরা ভেক্টরে আলোচনা করি তখন আমরা জাস্ট বলি যদি ভেক্টরের একটা সেট করি, নাম দিলাম ভি, তাহলে এই ক্রস প্রোডাক্টের সাপেক্ষে এ কিন্তু কেবলমাত্র গ্রুপয়েড হয়, তাই না? কারণ অ্যাসোসিয়েটিভ নয়, যেহেতু যদি অ্যাসোসিয়েটিভ হতো তখন সেমি গ্রুপ হতো, তাই কেবলমাত্র এ কিন্তু গ্রুপয়েড ফর্ম করে। কেন সে সেমি গ্রুপ নয়? কারণ এ অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটিভ নয়। এই ধরনের রেজাল্টগুলো আমরা তখন ওখানে অ্যাপ্লাই করি। নিশ্চয়ই বুঝতে পারছো। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটো রেজাল্ট কি সমান হয় না? হ্যাঁ, সমান হয়। এর উপর পরীক্ষায় প্রশ্ন থাকতো যে কখন যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটা কখন হোল্ড করে? অবশ্যই তোমরা সবাই জানো, এই অঙ্কটা সবাই করেছো এবং আমি জাস্ট ছোট করে লিখে দিচ্ছি। এটা তখনই হোল্ড করে যখন এই এ ভেক্টর আর সি ভেক্টর আর কোলিনিয়ার, অর্থাৎ এটা তখনই হোল্ড করে যে এ ভেক্টর অ্যান্ড সি ভেক্টর কখন না, আর যখন কোলিনিয়ার। কোলিনিয়ার মানে একটা ক্যারেক্টারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যাবে, অর্থাৎ এ ভেক্টরকে যখন তুমি এরকম ল্যামডা ইন্টু সি ভেক্টর অথবা সি ভেক্টরটাকে তুমি ল্যামডা ইন্টু এ ভেক্টর আকারে লিখতে পারবে, তখনই ইকুয়ালিটি ট্রু, ইকুয়ালিটি হোল্ড। তার মানে সব সময় নয়, এ আর সির কোলিনিয়ারিটির উপর ডিপেন্ড করছে ইকুয়ালিটি হবে কি হবে না। এবং এখান থেকে আরো একটা সুন্দর অঙ্ক তৈরি হয়, যেটা খুব সুন্দর একটা অঙ্ক, এ ক্রস বি ক্রস সি। দেখলেই তোমরা বুঝতে পারবে যে খুব সুন্দর একটা প্যাটার্নের কোশ্চেন বলতে পারি। বি ভেক্টর ক্রস এরকম সি ভেক্টর ক্রস এ ভেক্টর, এবং এই সি ভেক্টর ক্রস আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এই আউটপুটটা কি হয়? জিরো ভেক্টর। এবং এই ফর্মুলাকে এই উপরের ফর্মুলাটাকে বারবার ইউজ করে কাটাকুটি করে জিরো ভেক্টর চলে আসে খুব সহজে। এরকম হাজার হাজার অঙ্ক রয়েছে যেখানে আমি আর ডিসকাস করছি না, এবং এইভাবেই অ্যাকচুয়ালি আমরা প্রমাণ করলাম যে এ ক্রস বি ক্রস সি অ্যাকচুয়ালি বি আর সি লিনিয়ার কম্বিনেশন। তো দেখো নেক্সট কোশ্চেনটা ছিল থিওরি অফ ইকুয়েশনের উপর। তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছ 4th ডিগ্রি। তার মানে মাথায় রাখতে হবে যে সিলেবাস যদি তুমি ফলো করো ওখানে অ্যাকচুয়ালি ডিগ্রি সেভাবে মেনশন করা ছিল না, তবুও আমরা বলি মেনশন করা থাকুক আর না থাকুক, তোমরা 3rd ডিগ্রি 4th ডিগ্রি আবার এখন কখনো কখনো 2nd ডিগ্রি, এই 3টে ডিগ্রির উপরই অঙ্ক দেখবে। 5th বা 6th ওগুলো স্পেশাল কেস, কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে, যেমন ডেসকার্টেস রুলের উপর 6-7 ডিগ্রি থাকতে পারে। সাধারণত ম্যাক্সিমাম তুমি 4 ডিগ্রি পাবে, কিন্তু কিছু কিছু স্পেশাল টপিকে বা স্পেশাল আলোচনায় তুমি 4 ডিগ্রি বেশিও পেতে পারো। এবার দেখো আলফা বিটা গামা ডেল্টা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এত, তখন এই সামটা আমাকে বার করতে হবে। আমি জানি প্রত্যেকেই অঙ্কটা করতে পারবে, বিভিন্নভাবে অঙ্কটা করা যায়। তো আমি দুটো মেথডে দেখাচ্ছি। মেথড 1, তাহলে প্রথমে আমরা কি করছি, এটার ভ্যালুগুলো তাহলে কি হবে? ডেফিনেটলি সামেশন অফ আলফা অর্থাৎ সাম অফ অল রুটস, তার মানে এটা কি হয় না, ডেফিনেটলি পি হবে। সামেশন অফ আলফা বিটা দুটো দুটো করে নিয়ে অর্থাৎ সাম অফ রুটস টেকেন টু অ্যাট এ টাইম, অবশ্যই সেটা কিউ হবে। আর তিনটে তিনটে করে যদি নিই সামেশন আলফা বিটা গামা, ডেফিনেটলি আর হবে। আর চারজনের প্রোডাক্ট আলফা বিটা গামা ডেল্টা আমার আসছে এস। এবার দেখো আমাদের চেয়েছে অ্যাকচুয়ালি কি না, সামেশন 1 বাই আলফা। এটাকে আমি সিম্বলিক্যালি লিখলে এটা আমি এভাবে করতে পারি, আমি উপরে এবং নিচে আমি কি করছি, আলফা আছে বাকি তিনটে দিয়ে গুণ করছি। অর্থাৎ আমি এখানে উপরে তাহলে বিটা দিয়ে গুণ করলাম এবং গামা দিয়ে গুণ করলাম ডেল্টা, তাহলে নিচেও তাহলে আমি আলফা তো ছিলই, বিটা গামা ডেল্টা। এবং খেয়াল করে দেখো আলফা বিটা গামা ডেল্টা ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাই সেই কারণে আমরা সামেশান থেকে এটাকে বার করে নিলাম এবং এটা 1 বাই এস ভ্যালু নিয়ে বেরিয়ে এলো। তাহলে আটকে রইলো এটা, তাহলে বিটা গামা এবং ডেল্টা, এবং এর ভ্যালুটা দেখতে পাচ্ছ তুমি আর, দ্যাট ইজ আর বাই এস। এটা সবচেয়ে শর্টকাট মেথড। এটাকে আমরা সিমেট্রিক রিলেশনের মধ্যে ফেলি। প্রচুর অঙ্ক রয়েছে আমার নোটে এই ধরনের অঙ্ক, বিভিন্ন ডিফিকাল্ট টাইপের অঙ্ক রয়েছে, বিভিন্ন সিচুয়েশনের অঙ্ক রয়েছে। যদি এখানে স্কোয়ার হতো, যদি এখানে কিউব হতো, যদি 4 হতো, বিভিন্ন ধরনের যত ধরনের অঙ্ক হতে পারে সব অঙ্ক কিন্তু আমার নোটে আলোচনা করা হয়েছে। এবার মেথড 2 কি করা যেতে পারে, যে মেথড 2 যেটা, যে তুমি এমন একটা ইকুয়েশন তৈরি করো যার রুটগুলো হবে 1 বাই আলফা, 1 বাই বিটা, 1 বাই গামা, 1 বাই ডেল্টা। এটাকে আমরা বলি রেসিপ্রোকাল ইকুয়েশন। তাই সেই কারণে আমরা এখানে কি পুট করছি না, আমরা এখানে এই y ইকুয়াল টু 1 বাই এক্স সমীকরণে পুট করছি। আর সমীকরণে পুট করলে আমরা জানি রাইট থেকে লেফটে লিখতে হয়, তাই না? এগুলো এস আলোচনা তো বুঝতেই পারছো। এস তাহলে y টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে আর অবশ্যই এখানে কিন্তু এস কিন্তু নট ইকুয়াল টু, যেগুলো বলেনি
কারণ এস যদি 0 হয়ে যায় তাহলে মানে আলফা বিটা গামা ডেল্টার মধ্যে কেউ একজন 0 হয়ে যাবে, তাই না? বুঝতেই পারছো, তার মানে নিচে তো লেখা যাবে না। এইগুলো হচ্ছে কি, এগুলো তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? এগুলো আমরা অঙ্ক করি বা তুমি বুঝতে পারছো এস 0 হবে না, কারণ এস 0 হলে তাহলে এক্স তাহলে একটা কমন গিয়ে তার মানে একটা 0 রুট চলে আসছে, আর 0 রুট হলে তুমি নিচে কিভাবে লিখবে? এগুলো বলুক আর না বলুক, এগুলো বাই ডিফল্ট কন্ডিশন। তাই এস ওয়াই টু দি পাওয়ার 4, তারপর কি হবে বলো তো, মাইনাস আর ওয়াই কিউব, তারপর কি হবে না, তারপর হচ্ছে তোমার এই কিউ ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস পি ওয়াই, আর হচ্ছে প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এই রুটগুলো কিরকম? এই রুটগুলো হচ্ছে 1 বাই আলফা, 1 বাই বিটা, 1 বাই গামা আর 1 বাই ডেল্টা। তাহলে সামেশন, তাহলে সাম অফ রুটস তাহলে কি হবে? ডেফিনেটলি দেখতে পাচ্ছি একটা তো মাইনাস জানো নিয়মে হয়, মাইনাস আর বাই এস, দ্যাট ইজ আর বাই এস। অর্থাৎ তুমি যেভাবেই ভাবো না কেন অবশ্যই উত্তর আমাদের অপশান বি। এখানে আর কিচ্ছু বলার নেই। আমরা সাধারণত এই ধরনের রেসিপ্রোকালে যেতে পারি ডিফিকাল্ট কেসে, কিন্তু আমরা চেষ্টা করেছি দেখবে ভালো করে অঙ্কগুলো এরকম সিমেট্রিক রিলেশনকে বুঝে, এবং সিমেট্রিক রিলেশনের উপর প্রায় 1.5 ঘন্টার উপর একটা ক্লাস রয়েছে, কিভাবে সিমেট্রিক প্যাটার্ন তৈরি করতে হয় তার উপর পুরো ডিসকাস করা হয়েছে। সেটা যদি কেউ ফলো করো তাহলে তোমার এই ধরনের অঙ্ক যত যে ডিফিকাল্ট লেভেলের দিক না কেন তুমি খুব সহজে ট্র্যাক করে নিতে পারবে। এটা একটা আমাদের কাছে খুবই পাতি কোশ্চেন, বা তোমাদের কাছেও। তো দেখো নেক্সট, দেখো এই অঙ্কটা দিয়েছিল cos হাইপারবোলিক x, তার ইন্টিগ্রেশন কি হবে? বুঝতে পারছো খুব একটা আমরা ইউজ করি না, কিন্তু অবশ্যই এটা সবাই অ্যান্সার করতে পারবে। cos হাইপারবোলিককে আমরা কিভাবে লিখতে পারি? আমরা সবাই জানি e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, এইভাবে নিলেই হবে। আমি জানি অ্যান্সার সবাই এক্ষুনি টিক চিহ্ন মেরে দিয়েছো অপশান এতে, তবুও কিভাবে হয় সেটা একটু দেখে নিই। তাহলে হাফ, তাহলে এখানে তাহলে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx, তাহলে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি? e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x এর ইন্টিগ্রেশন কি? মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, ইন্টিগ্রেট করার পর একটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন তৈরি হয়, অ্যাড করলাম। আর অবশ্যই আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না, এটা সাইন হাইপারবোলিককেই রিপ্রেজেন্ট করে। তাহলে এইভাবে খুব সহজেই আমরা প্রমাণ করলাম। অবশ্যই এখন কিন্তু হাইপারবোলিকের উপর একটা ট্রেন্ড আছে, দেখা গেছে প্রায় প্রতিটা পরীক্ষায় একটা হাইপারবোলিক রিলেটেড একটা কোশ্চেন কিন্তু থাকছে। তাই আমি সবাইকে বলবো হাইপারবোলিক রিলেটেড যাবতীয় যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টগুলোকে এক জায়গায় করো, প্রচুর রয়েছে, এবং শুধু রেজাল্টগুলো জানলেই কিন্তু অঙ্কগুলো করে দেওয়া যায়। ঠিক একই রকমভাবে তুমি প্রমাণ করতে পারতে, সেটা কি না, যদি cos হাইপারবোলিক না থাকতো, সাইন হাইপারবোলিক x থাকতো, সঙ্গে সঙ্গে একই রকমভাবে তুমি প্রমাণ করতে পারতে cos হাইপারবোলিক x প্লাস c। যেমন সাইন এর ইন্টিগ্রেশন করলে মাইনাস cos আসে, ঠিক এখানে মাইনাস প্লাসের কোনো গল্প নেই, এখানে সবসময় প্লাস আসে, এভাবেই মনে রাখতে বলি। তাই দুজনে ইন্টিগ্রেশন জেনে নিলে, দুজনে ডেরিভেটিভও তাই হয়, আমরা জানি ডেরিভেটিভ থেকেই তো ইন্টিগ্রেশনটা এসছে, যে ddx অফ যদি বলি cos হাইপারবোলিক x কি হবে, তুমি সঙ্গে সঙ্গে লিখে ফেলবে sin হাইপারবোলিক x, বা ddx অফ যদি sin হাইপারবোলিক x ভ্যালু চায়, সঙ্গে সঙ্গে তুমি বলবে cos হাইপারবোলিক x। খুব সহজেই এগুলোকে জাস্টিফাই করা যায়। এবং শুধু এইটুকু জানলে হবে না, হাইপারবোলিক রিলেটেড যাবতীয় যা প্রপার্টি রয়েছে সব কিছু কালেক্ট করে এক জায়গায় করো। এখন ইনফরমেশন তো বুঝতেই পারছো, শুধু বই থেকে নয়, তুমি ইন্টারনেট থেকেও প্রচুর ইনফরমেশন তুমি পাবে। আমি বলবো ইন্টারনেট হোক, যে কোনো বই হোক, তুমি যে কোনো জায়গা থেকে এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে অবশ্যই কালেক্ট করে এক জায়গায় রাখো। কয়েকটা আমি স্যাম্পল আকারে দেখাচ্ছি, যেমন ধরো cos হাইপারবোলিক স্কোয়ার x, এগুলো খুব সহজে প্রমাণ করা যায়। সাইন হাইপারবোলিক x সমান সমান কত বলো দেখি? অবশ্যই 1। তারপর ধরো যে tan হাইপারবোলিক স্কোয়ার x প্লাস, শুধু এই রেজাল্টগুলো জানলে না বেশ কিছু অঙ্ক কিন্তু বেরিয়ে যায়, ইকুয়াল টু 1। আর এগুলো না জানার কারণেই ভুগতে হয় ছাত্রদের। আর cot হাইপারবোলিক x মাইনাস, কিন্তু এই ক্ষেত্রেও খেয়াল রেখো, আর এই কোসেক হাইপারবোলিক x সমান সমান 1। তারপরে ধরো যদি আমি আরো বলি রেজাল্ট, যেমন ধরো সাইন হাইপারবোলিক, আমি কয়েকটা স্যাম্পল আকারে দিচ্ছি, এরকম প্রচুর রেজাল্ট রয়েছে যেগুলো অবশ্যই একজন ম্যাথের স্টুডেন্ট হিসেবে জানা উচিত। 2 ইন্টু সাইন হাইপারবোলিক x ইন্টু cos হাইপারবোলিক x, তারপর মনে করো cos হাইপারবোলিক 2x প্রায় ইউজ করতে হয়, ইকুয়াল টু, যেমন এরকম আমাদের কমপ্লেক্স নাম্বারে এগুলো আমরা শিখেছি, কমপ্লেক্স নাম্বারে প্রচুর এরকম অঙ্ক রয়েছে হাইপারবোলিক রিলেটেড, এবং এটাকে আরো বিভিন্নভাবে লেখা যায়। যেমন ওই উপরের রেজাল্টটা, মানে এই রেজাল্টটাকে ইউজ করে এই জায়গাটা আমরা লিখতে পারি যে 2
2 cos hyperbolic square x হচ্ছে -1, আবার 1 প্লাস 2 ইন্টু সাইন হাইপারবোলিক স্কোয়ার এক্স। এইরকমভাবে tan হাইপারবোলিক তুমি লিখতে পারো, এটা 6, যে এরকম tan হাইপারবোলিক 2x এর রেজাল্টও তুমি নোট ডাউন করতে পারো, যে 2 tan হাইপারবোলিক x এবং 1 প্লাস হচ্ছে আমার এখানে এই tan হাইপারবোলিক স্কোয়ার এক্স। এই ধরনের রেজাল্টগুলো অবশ্যই সাইন কসটাই বেশি আমাদের অঙ্কে দেখা যায়, কিন্তু তবুও আমি বলবো যে আলাদা এগুলো রেজাল্ট মনে রেখো। যেমন বিশেষ করে সাইন আর কসের উপর যেহেতু গুরুত্ব আমরা বেশি দিই, যেমন ধরো যে কস হাইপারবোলিক এক্স, ঠিক আছে, এই রিলেটেড অবশ্যই এটা যে নেচার কি কি রয়েছে খেয়াল রাখো, এর ছবি কীরকম হয়, এগুলো আমরা যখন বিভিন্ন ফিল্ডে ব্যবহার করি, হ্যাঁ, যেমন আমরা যখন ম্যাপিং পড়ি তখন তার ডোমেন, তার কোডোমেন, এটা ইনজেক্টিভ কিনা সাবজেক্টিভ কিনা, এই ছবিটা হয় এইরকম, ঠিক আছে। এভারেজ হয় e⁻x আর e⁻−x এর এভারেজ, আর এই পয়েন্টটা অ্যাকচুয়ালি 1,0, এই cos হাইপারবোলিক x এর ছবি এরকম, এবং এটা টেন্স টু ইনফিনিটির দিকে এটা মুভ করছে, তাহলে এই ছবিটা এরকম। এবং cos হাইপারবোলিক x কিন্তু একটা ইভেন ফাংশন, তাহলে বুঝতে পারছো এগুলো ছোট ছোট রেজাল্ট খুব এফেক্টিভ হয়ে যায় অনেক অঙ্কে। যেমন এর ডোমেন যদি আমরা দেখতেই পাচ্ছি ছবি থেকে যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, তারপর 3 নম্বর যদি এর রেঞ্জ তুমি জানতে চাও, ছবি থেকেই বুঝতে পারছো 1, তারপরে +ইনফিনিটি দিকে মুভ করছে। এত কিছু কিন্তু আমরা ইনফরমেশন পেতে পারি, তার গ্রাফ, তার ডেরিভেটিভ, তার ইন্টিগ্রেশন, তার রিলেটেড ফর্মুলা। একই রকমভাবে আমি বলবো সাইন হাইপারবোলিক এক্স রিলেটেড সমস্ত রেজাল্ট তার ছবি সমেত মনে রাখা উচিত। এবং অবশ্যই অবশ্যই দেখো এই ছবিটা দেখো অনেকটা এইরকম দেখতে, এই চলে যাচ্ছে ইনফিনিটির দিকে, আর ঠিক এইরকম নিচের দিকে এরকম চলে আসছে -ইনফিনিটির দিকে +ইনফিনিটির দিকে। এটা সাইন হাইপারবোলিকের ছবি। এবং সাইন হাইপারবোলিকের নেচার কি, এটা কিন্তু একটা অড ফাংশন, খুব সহজেই প্রমাণ করা যায়। f(x) আর f(-x) পুট করলেই তুমি বুঝতে পারবে যে এটা কেন অড ফাংশন হচ্ছে, আর এর ডোমেনটা কি, এবং দেখতে পাচ্ছ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। আর রেঞ্জ কি, নিশ্চয়ই যারা রেঞ্জ সম্বন্ধে আইডিয়া রয়েছে তারা আমার এই ছবি দেখেই বুঝতে পারছো, কারণ ছবি কথা বলে, এইরকমভাবে কিন্তু আমরা বলতে পারি। এটাই অর্থাৎ এখানে আরেকটা যেটা লক্ষণীয় ব্যাপার, cos হাইপারবোলিক x এর মান কিন্তু 1 বা 1 এর থেকে বড়, এই যে রেঞ্জ সেট থেকে বুঝতে পারছো। এরকম প্রচুর রেজাল্ট রয়েছে যেগুলো হাইপারবোলিক রিলেটেড, তাই প্রত্যেককেই বলবো এগুলো অবশ্যই অবশ্যই খুব ভালো করে জানতে হবে। যেমন ইন্টিগ্রেশন করার সময় বেশ ইন্টিগ্রেশনে অনেক রেজাল্ট কিন্তু হাইপারবোলিক দিয়ে হয়, আর এখন টেন্ড কিন্তু বারবার বলছি হাইপারবোলিক রিলেটেড অঙ্কগুলো কিন্তু এমনি সাইন কস দিয়ে লেখা যায়, সেই একই রেজাল্ট লগ দিয়ে লেখা যায়, একই রেজাল্ট সাইন কস দিয়ে লেখা যায়। যেমন সাইন হাইপারবোলিক এক্স, এটা সমান সমান লগ হচ্ছে আমাদের x প্লাস √ এই x² + 1। বুঝতে পারছো ইন্টিগ্রেশনে অনেক ফর্মুলায় এই টার্মটা আসে না, log x প্লাস √ এত, সেই জায়গাটা সাইন হাইপারবোলিক ঢুকিয়ে দেয়। তো এই রিলেশনগুলো যদি আমি না জানতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু ঠকতেই হবে। তাই বারবার বলছি, একটা অঙ্ক শুধু সাইন হাইপারবোলিক বা cos হাইপারবোলিককে ইন্টিগ্রেশন করে বেরিয়ে গেলাম, পরের অঙ্কটা দেখলাম, সেটা করো না। অঙ্ক করতে করতেই অঙ্ক শেখা যায়, লাগুক আধ ঘন্টা, লাগুক 1 ঘন্টা, কিন্তু রিলেটেড ফর্মুলার রেজাল্টগুলো তাই তোমরা যে কোনো জায়গা থেকে এখন ইনফরমেশন সারা জায়গায় রয়েছে, সেখান থেকে কালেক্ট করে নিজের খাতা, নিজের ভলিউম, নিজের নলেজটাকে আরও বাড়াও। তাই এইভাবেই শেখো, আর কিভাবে শিখবে সেটারই অ্যাকচুয়ালি বলতে পারো এটা ওয়ান টাইপ অফ প্র্যাকটিস। তো দেখো নেক্সট কোশ্চেনটা দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 34, এটা বিটা গামা চ্যাপ্টার থেকে দিয়েছে। তো বিটা গামা একটা খুব ইজি চ্যাপ্টার, এটা ইমপ্রপার ইন্টিগ্রালের একটা পার্ট। আমরা জানি ডেফিনেট ইন্টিগ্রালকে আমরা দুটো পার্টে ভাগ করি, একটা প্রপার, একটা ইমপ্রপার। সেই ইমপ্রপারই অ্যাকচুয়ালি আলোচনা করা হয়। তাহলে একটুখানি আমি অঙ্কটা করার আগে একটুখানি বিটা গামার যে রেজাল্টগুলো একটু শেয়ার করি, তারপর অঙ্কটা খুব সহজেই করে দিতে পারবো, বা সবাই হয়তো করেছো। হ্যাঁ, তো দেখো আমরা প্রথমে একটুখানি আলোচনা করে নিই, তাহলে সুবিধা হবে অনেকে সবার বুঝতে, যে এই বিটা ফাংশন একটা ইন্টিগ্রেশনকে রিপ্রেজেন্ট করা হয় এবং ক্যাপিটাল বি টাইপের লেখা হয়। বিটা mn সমান সমান কি হয় না 0 to 1 x টু দি পাওয়ার, এই ইমপ্রপার ইন্টিগ্রালটাকেই আমরা অ্যাকচুয়ালি বিটা ফাংশন বলি। আর এই ভ্যালুটা যদি ফাইনাইট ভ্যালু পাওয়া যায় তবে বলি এটা হচ্ছে কনভার্জ করে, আর যদি ইনফাইনাইট ভ্যালু পাওয়া যায় তাহলে বলি ডাইভার্জ। এই ধরনের টার্মগুলোকে ইউজ করা হয়। এবং এখানে কিন্তু m এবং n যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার, খেয়াল রেখো পজিটিভ ইন্টিজার নয়, পজিটিভ রিয়েল নাম্বার, তার মানে তো ইন্টিজার ওর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে।
এবং এইটাকে আরও তার ভার্সান রয়েছে, কিন্তু আমরা এখান থেকেই তৈরি করি মেন রেজাল্ট প্রথমটাই, এর আরও ভার্সান, যেমন 0 to infinity x to the power m minus 1 আর 1 plus x whole to the power n plus n, অবশ্যই এখানে একটা dx, এবং আরও একটা ভার্সান রয়েছে 0 to infinity, সেটা x to the power n minus 1 আর এই 1 plus x whole to the power n plus n dx। এই তিন রকমভাবে আমরা বিটা ফাংশনকে রিপ্রেজেন্ট করি, এবং মেন রেজাল্ট প্রথমটাই, সেখান থেকে দ্বিতীয় তৃতীয় এগুলোকে খুব সহজে তৈরি করা যায়। আর কি আছে, আর যে সমস্ত ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে বিটা ফাংশন কিন্তু সিমেট্রিক, অর্থাৎ এম এর জায়গায় এন বসাও বা এন এর জায়গায় এম বসাও সেম রেজাল্ট দেবে, তাই এটাকে আমরা বলি সিমেট্রিক। তাই কখনো কখনো দরকার পড়ে একই রকম রেজাল্টে, যেমন এই রেজাল্টটা সিমেট্রিক, এম এর জায়গায় এন বসাও এন এর জায়গায় এম বসাও, দেখো একে অপরকে সাপোর্ট করছে, তাই একটা প্রমাণ করার পর আরেকটা প্রমাণ করতে হয় না, জাস্ট এম এর জায়গায় এন আর এন এর জায়গায় এন বসিয়ে দিলে। তারপর কি হয় না, আরও একটা ইম্পর্টেন্ট রেজাল্ট এখান থেকে পাওয়া যায়, এক্স এর জায়গায় আমরা সাইন স্কয়ার থিটা পুট করে বার করি, ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা দিয়ে প্রচুর অঙ্ক আমরা করি, সেটা হচ্ছে 2 0 to π/2, আর হচ্ছে এখানে দেখো এই সাইন এই 2m minus 1 into থিটা, এইভাবে ট্রিগোনোমেট্রিক্যাল এতে আমরা কনভার্ট করে নিয়ে সাধারণত অঙ্কগুলোকে সলভ করি। এটাই অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যাল, আমরা এইটারই হেল্প নিই যদি কোনো কারোর বিটা বা কারোর ইন্টিগ্রেশন রেজাল্টটা খুব সহজেই বার করা যায়। আর একটা রেজাল্ট এখান থেকেই তৈরি হয়, অনেক সময় এটাও ইউজ হয়, যে বিটা হাফ কমা হাফ সমান সমান পাই। ঠিক আছে, এবার আমরা বিটার এই রেজাল্টগুলো মোটামুটি প্রমাণগুলো করা যায় বা রেজাল্টগুলো জেনে সমস্ত ধরনের অঙ্কগুলো করা যায়। তো বিটা থেকে অ্যাকচুয়ালি গামা ফাংশনের ইম্পর্টেন্ট বেশি, বিটা ফাংশনের থেকে গামা ফাংশনের অ্যাপ্লিকেশনও বেশি, এবং এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি বেশিরভাগ অঙ্কের প্রবলেম সলভ করে থাকি। তাহলে এর অ্যাকচুয়ালি নোটেশন হচ্ছে গামা এন ইকুয়াল টু, তাহলে এটাও 0 to infinity e to the power minus x আর অবশ্যই x to the power n minus 1 dx। n এখানে কি হচ্ছে না পজিটিভ রিয়েল নাম্বার, খেয়াল রাখো এখানে যে এনটা থাকে x এর মাথায় n minus 1, সেই এনটাই কিন্তু এখানে রয়েছে, এটা ডেফিনেশন। তারপর এখান থেকে আমরা যে সমস্ত প্রপার্টিগুলো মনে রাখতে বলি, তো গামা 1 ইকুয়াল টু 1, তারপর ধরো গামা হাফের ভ্যালু ভেরি ইম্পর্টেন্ট ইকুয়াল টু হচ্ছে রুট পাই, তারপর আমার মনে পড়ছে এটা ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, এই যে গামা n প্লাস 1 ইকুয়াল টু n ইন্টু গামা n। ঠিক আছে, এবং n কিন্তু এখানে যখন পজিটিভ রিয়েল নাম্বার, কিন্তু এরই আর একটা ভার্সন রয়েছে, যদি তুমি জেনে যাও এনটা পজিটিভ ইন্টিজার, সেই ক্ষেত্রে গামা n প্লাস 1টা হয়ে যায় ফ্যাক্টরিয়াল n, কখন n যখন ন্যাচারাল নাম্বার বা পজিটিভ ইন্টিজার। তাই দুটো রেজাল্ট খেয়াল রাখবে, যখন n সম্বন্ধে কিছু জানি না বাই ডেফিনেশন তো পজিটিভ, তখন এইটা, আর যখন তুমি জেনে গেলে nটা একটা ন্যাচারাল নাম্বার বা পজিটিভ ইন্টিজার, তখন ফ্যাক্টরিয়াল n খুব সহজে প্রমাণ করা যায়। আরও একটা আছে গামা n ইন্টু গামা 1 মাইনাস n, এটা সমান সমান হয় পাই বাই, এই ধরনের সিচুয়েশন আমরা ফেস করি n পাই, কিন্তু সবসময় হয় না যখন nটা এই 0 আর 1 এর মধ্যে বিলং করে। আর আরেকটা যেটা লাস্ট যেটা লিখবো সেটা হচ্ছে যে দুজনের মধ্যে রিলেশন বিটুইন ওই বিটা এন্ড গামা ফাংশন। তাহলে অবশ্যই সবারই এই রেজাল্ট জানা উচিত, আর না জানা থাকলে নোট করে নিও। আরও রেজাল্ট রয়েছে, অঙ্কগুলো যখন করানো হবে বা হয়েছে তখন সেগুলো তোমরা এগুলো দেখতে পারবে, এবং ডিফারেন্ট টাইপ অফ অঙ্ক আছে, ডিফিকাল্ট টাইপ অফ অঙ্ক রয়েছে, এবং সেগুলোকে আমরা খুব সহজে বিটা গামার হেল্প নিয়ে করে দিতে পারি। সেই রিলেশনটা কি, অবশ্যই এই বিটা এম এন সমান সমান ইকুয়াল টু এই গামা এম ইন্টু গামা এন বাই এই গামা এম প্লাস এন, যেখানে এম আর এন পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে এই ধরনের প্রপার্টি যদি কারোর জানা থাকে তাহলে কিন্তু, এবং যদি বেশ কিছু অঙ্ক যদি সে করে থাকে, তার কাছে এই অঙ্কটা একদম বলবো লো লেভেলের অঙ্ক, কোনো লেভেলই নয়। দেখো আমরা কিভাবে এটা প্রমাণ করতে পারি, তাহলে আমাদের এইটা রেজাল্টটা সমান সমান আউটপুটটা বার করতে হবে। তাহলে আমরা লিখি, তাহলে আমরা দেখো এই অনুযায়ী, তাহলে যদি আমরা গামাতে কনভার্ট করি তাহলে এটা কি লিখতে পারি, তাহলে গামা এন প্লাস 1 ইন্টু গামা এন, আর নিচে গামা এই দুটো যোগফল, দ্যাট ইজ 1 প্লাস এম প্লাস এন। একই রকম ভাবে পরেরটাও তাই হচ্ছে গামা ইন্টু এন, গামা এম গামা 1 প্লাস এন, আর নিচে হচ্ছে গামা 1 প্লাস এম প্লাস এন। তাহলে আমরা এখানে কি রিলেশন ইউজ করেছি না, রিলেশন ইউজ করেছি
যে তাদের মধ্যে অর্থাৎ বিটা আর গামার মধ্যে যে রিলেশন সেটা, তাহলে ইউজিং তাহলে অবশ্যই আমাদের এই বিটা অ্যান্ড গামা রিলেশন। এবার দেখো একটু আগে আমরা লিখেছি গামা এম প্লাস ওয়ান, এম আর এন সম্বন্ধে কিছু বলা নেই যে এরা ইন্টিজার কিনা, তাহলে বাই ডিফল্ট কিন্তু এম পজিটিভ, বাই ডেফিনেশন কিন্তু এন পজিটিভ। আর আমরা একটু আগে লিখলাম যে গামা এন প্লাস ওয়ান এর দুটো রেজাল্ট হয়, একটা হচ্ছে এন গামা এন কখন না যখন এন হচ্ছে পজিটিভ, আর একটা ফ্যাক্টরিয়াল এন যখন এন হচ্ছে ইন্টিজার, পজিটিভ ইন্টিজার। তার বলা নেই, তাহলে আমি এখানে কি লিখতে পারি গামা ওয়ান প্লাস এম বা গামা এম প্লাস ওয়ানের জায়গায় এম ইন্টু ডেফিনেটলি গামা এম, এবং দেখো এটা গামা এন রইল, নিচেও তাই ওয়ান প্লাস, দ্যাট ইজ আমি লিখতে পাচ্ছি এই এম প্লাস ওয়ান এন ইন্টু গামা এম প্লাস এন, এবং একই রকম ভাবে এখানেও আমি লিখতে পারলাম গামা এম ইন্টু গামা এন, আর নিচেও আমি লিখতে পাচ্ছি যে এম প্লাস এন গামা এম প্লাস এন। তাহলে এবার পরিষ্কার, উপর থেকে আমি তাহলে গামা এম ইন্টু গামা এন, আর নিচ থেকে আমি গামা এম প্লাস এন যদি কমন নিই এবং রিমেনিং পার্টটা ভালো করে খেয়াল করে দেখো এম প্লাস এন বাই এম প্লাস এন তৈরি করলো, তার মানে কাটাকুটি করে আমি পেলাম গামা এম ইন্টু গামা এন বাই গামা এম প্লাস এন, অর্থাৎ এটাই তো রিলেশন থেকে পেয়েছিলাম বিটা এম এন। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ অপশন বি। তাহলে যেগুলো দেখলে কনভার্সন করতে করতে আমরা সমস্ত প্রপার্টিগুলোকেই কিন্তু ইউজ করলাম। তো দেখো নেক্সট কোশ্চেন, দেখো দেখা মাত্রই তুমি বুঝতে পারছো লিমিট, ও এটা তো এল হসপিটাল রুল, তাই না? দেখা মাত্রই ক্লিক, প্রত্যেকেরই অঙ্কটা হবে, কিন্তু বারবার বলছি সেটা উদ্দেশ্য আমার নয়। দেখো আমি এটাকে কত রকম ভাবে অঙ্কটাকে ভাবছি। মেথড ওয়ান আমি সাধারণত ছেলেরা যেভাবে করে সেই অ্যাপ্রোচটাই আমি এখানে আনছি। তারপর আমি আমার আরো ডিফারেন্ট অ্যাপ্রোচ বা কনসেপ্ট এখানে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে কোন মেথডে অ্যাকচুয়ালি এই লেভেলের অঙ্কগুলো করা উচিত। তাহলে অবশ্যই দেখতে পাচ্ছ আমরা ইনডিটারমিনেন্ট ফর্মের জন্য ইউজ করে থাকি। ইনডিটারমিনেন্ট ফর্ম মেইনলি অনেক ধরনের 11 ধরনের ইনডিটারমিনেন্ট ফর্ম রয়েছে। মেইনলি আমরা 0/0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি এতে কনভার্ট করি। তাহলে ডেফিনেটলি তুমি এক্স এর জায়গায় 0 আর ওয়াই এর জায়গায় নিচে 0 বসালে এটা 0/0 ফর্ম পাচ্ছ। তাহলে আমাদের এবারে এলএইচ রুল কি দিচ্ছে না, তুমি যদি উপর আর নিচ যদি ডেরিভেটিভ করো সেপারেটলি, তার মানে তুমি লিমিটিং ভ্যালুটা সেম পাবে। এটাই তো বলেছে না, টেলর্স এক্সপেনশন থেকে এগুলো তৈরি হয়। তাহলে sin x এর ডেরিভেটিভ আমি পাচ্ছি cos x, আর tan x এর ডেরিভেটিভ আমি পাচ্ছি sec স্কয়ার x, আর নিচে দেখতে পেলে যে 3x স্কয়ার। আর যেই ডেরিভেটিভ করলে তখন পাশে লিখতে হয় ইউজিং LHR, এল হসপিটাল রুল। এন্ড অলসো দেখো এটা 0/0 ফর্ম রয়েছে। উপরে x = 0 বসাও 0, কারণ cos 0 1 sec 0 1, 1 - 1 0 হচ্ছে, আর নিচে তো 0 হচ্ছেই। তার মানে আবার আমি লিপনিজ রুল অ্যাপ্লাই করতে পারি। উপর নিচ সেপারেটলি ডেরিভেটিভ করলে লিমিটিং ভ্যালুটা সেম থাকবে। তাই cos x এর ডেরিভেটিভ হচ্ছে -sin x, আর এটা একটু খেয়াল করে দেখো, তাহলে 2 sec x, আবার sec x এর করতে হবে sec x tan x। তার মানে আমি এখান থেকে লিখতেই পাচ্ছি 2 sec স্কয়ার x ইনটু হচ্ছে এই tan x, আর নিচে হচ্ছে 6 ইনটু x, এবং এটা যেহেতু আমি ডেরিভেটিভ করেছি উপর নিচ, তাই তখনই লিখতে হবে ইউজিং এল হসপিটাল রুল। এন্ড অলসো এটা 0/0 ফর্ম ইকুয়াল টু কি হচ্ছে না, অবশ্যই তাহলে লিমিট x টেন্ডস টু 0, আবার আমাকে ডেরিভেটিভ করতে হবে, এবং ডেরিভেটিভ করে sin x এর জন্য ডেরিভেটিভের জন্য পেলাম এই cos x, আর এই -2টা আমি একটু কমন নিয়ে বাইরে রাখি। প্রোডাক্ট নিয়মে যদি করি, প্রথমে যদি sec কে করি তাহলে 2 sec, আবার sec x tan x, তাহলে পরিষ্কার আমি এখান থেকে দেখতে পাচ্ছি 2 sec স্কয়ার x ইনটু ডেফিনেটলি tan স্কয়ার x, আর tan x কে যদি করি sec স্কয়ার x, তার মানে এখানে চলে আসছে sec টু দি পাওয়ার 4 ইনটু x, আর নিচে হয়ে গেল 6, অর্থাৎ কনস্ট্যান্ট, অর্থাৎ আমরা এবারে লিমিটিং ভ্যালু পেয়ে যাব যেহেতু ডেরিভেটিভ করেছি উপর নিচ ইউজিং LHR। এবার তুমি তাহলে x এর জায়গায় 0 পুট করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি না cos 0 ডেফিনেটলি -1, তাহলে এখানে পেলাম -1 -2 tan থাকার কারণে 0, sec এর কারণে 1, আর নিচে আমরা পাচ্ছি 6, অর্থাৎ উপর থেকে পাচ্ছি -3, নিচে 6, কাটাকুটি করে -1, এটাই আমার অ্যান্সার। সাধারণত ছেলেরা এই অ্যাপ্রোচটাই ফলো করে থাকে।
এবার আমি দেখাচ্ছি মেথড 2। দেখো 2 নম্বর মেথড আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি। তার আগে আমি অঙ্কটাকে লিখছি আরেকবার। লিমিট x টেন্ডস টু 0, এখানে হচ্ছে আমার sin x মাইনাস হচ্ছে এই tan x আর বাই হচ্ছে অবশ্যই x কিউব, এখানে ইকুয়াল টু, অর্থাৎ আমি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব না, আমাদের সিম্পল আমাদের কাছে যে রেজাল্ট রয়েছে এবং এইচএস এর যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলার সাহায্যে আমরা করব। তাই যেহেতু এটা এমসিকিউ কোশ্চেন, তুমি যে কোনো মেথড করতে পারো, কিন্তু কিছু কিছু কম্পিটিটিভ পরীক্ষা যেগুলো 2 নম্বর বা এক্সপ্রেশন করে লিখতে হয় সেগুলো আবার অনেক সময় মেনশন করে দেয় উইদাউট এল হসপিটাল রুল, উইদাউট, সেই ক্ষেত্রে অনেকে আবার বিপদে পড়ে যায়। তো যাই হোক, এখান থেকে দেখো যদি আমি এখানে এই করি sin x যদি কমন নিই এবং এখানে আমি তাহলে পাচ্ছি cos x মাইনাস 1 আর নিচেও একটা cos x আর এখানে x কিউব। ওকে, দেখো লিমিট x টেন্ডস টু 0, এখানে আমি পাচ্ছি sin x আর cos x মানে এখানে আমি একটা মাইনাস আমার তৈরি হচ্ছে, তাই না, মাইনাস তাহলে 2 sin স্কোয়ার x বাই 2। ওকে, আর নিচে আছে এই cos x ইন্টু এক্স কিউব। তাহলে আমরা বাইরে বার করে নিলাম মাইনাস 2টাকে, আর এই যে 3টে এক্সকে আমি এবার দেখো কিভাবে ব্যবহার করছি। তাহলে লিমিটের প্রপার্টি অনুযায়ী লিমিট x টেন্ডস টু 0, তাহলে এই একটা আমি sin x বাই x, x যেহেতু নন জিরো তাই লিখতে পারি। আবার দেখো আমি আর একটা ইউজ করছি লিমিট x টেন্ডস টু 0 1 বাই cos x, এখানেও কোনো অসুবিধা নেই। এবং এই ক্ষেত্রে দেখো যেটা এই sin স্কোয়ার x বাই 2 হয়ে রয়েছে লিমিট x টেন্ডস টু 0, তাহলে এই sin x বাই 2 আর নিচেও আমি একটা x বাই 2, তাহলে এখানে x স্কোয়ার কিন্তু খাইয়ে দিলাম আর হোল স্কোয়ার, এবং এইটাকে আবার এখানে 1/4 একটা ইন্ট্রোডিউস করা আছে 1/4, তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো -2। এখান থেকে তুমি জানো লিমিটিং ভ্যালু 1, এখান থেকে পুট করে দেখো লিমিটিং ভ্যালু 1, এখানে পাচ্ছি 1 স্কোয়ার আর 1/4 কাটাকুটি করে সেই পেয়ে গেলাম -1/2। এটা একটা মেথড উইদাউট এল হসপিটাল রুল। আচ্ছা, 3 নম্বর মেথড দেখাই। দেখো মেথড 3 আমরা কি করতে পারি, যে লিমিট, এইটা কখনো কখনো ইউজ করা উচিত, যে মেথডটা এখন দেখাবো, যে লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে ছিল আমাদের sin x মাইনাস tan x আর নিচে x কিউব। এখানে কি করতে পারো তুমি, যে x এর পাওয়ার 3 আছে বলে 3 বার ডেরিভেটিভ করতে হয়েছে, x এর পাওয়ারটাকে যতটা পারো কমানোর চেষ্টা করো, তাহলে তোমার ডেরিভেটিভও কি হবে, কম হবে, অর্থাৎ এখানে একটা মিক্সচার হবে। তাহলে আমরা এখানে কি করছি, ট্যানটাকে আমি সাইন বাই কস, তাহলে আমি এখানে লিখতে পারি সাইন আর নিচের কসটাকে আমি উপরে ঠেলে দিলাম, হয়ে গেল আমার এখানে কি না এই সেক এক্স, ঠিক আছে, কসটাকে আর এক্স কিউব। এবার আমি কি করছি দেখো এখানে, যে লিমিট এক্স টেন্ডস টু 0, একটা সাইন এক্স কমন নিয়ে বার করে দিলাম, তাহলে সাইন এক্স বাই এক্স, অবশ্যই লিমিটের অ্যালজেব্রিক প্রপার্টি অনুযায়ী প্রোডাক্ট আকারে লিখতে পারি, আর তার মানে উপরে রইল 1 মাইনাস সেক এক্স বাই এক্স স্কোয়ার। অ্যাকচুয়ালি আমি কি করলাম, যে 3 বার ডেরিভেটিভ করব না, 2 বার ডেরিভেটিভ করব, এই কারণে আমি এক্স এর পাওয়ারটাকে কমিয়ে দিলাম, এখানে 1 হয়ে গেল। আর এটা খেয়াল করে দেখো 0/0 ফর্ম, তাহলে এর উপর আমি এবার যদি এল এইচ আর ইউজ করি, তাহলে আরামসে আমি অঙ্কটা সহজেই কিন্তু একটু টাইমটা শর্ট করতে পারলাম। তাহলে sec x tan x হচ্ছে 2x, আর অবশ্যই এটা অলসো 0/0 ফর্ম, তাই মাইনাসটা বাইরে বার করে দিলাম, লিমিট আচ্ছা মাইনাস হাফটাকে বাইরে বার করে দিলাম, লিমিট x টেন্ডস টু 0, আর উপরটা দেখো তাহলে সেককে প্রথমে করলে তাহলে এই sec স্কয়ার x ইন্টু tan x, আর এটা হচ্ছে sec কিউব x, আর নিচে 1, এবং এবার ভ্যালু তুমি যদি পুট করো তাহলে উপরে 1 নিচে 1 মাইনাস হাফ। বুঝতে পারলে, এটা একটা টেকনিক যে x এর পাওয়ারকে কমিয়ে দেওয়া, কমিয়ে নিলে তাহলে তোমার ডেরিভেটিভটা কম করতে হবে। মেথড 4 বা লাস্ট মেথড, এবং এইটাকেই আমি অ্যাকচুয়ালি ইউজ করে থাকি যদি আমার রেঞ্জের মধ্যে পড়ে, যেমন এই অঙ্কটা আমার রেঞ্জে পড়েছে। রেঞ্জ মানে ব্যাপারটা আমি পরে বলছি, যে লিমিট x টেন্ডস টু 0, তাহলে ইকুয়াল টু হচ্ছে sin x মাইনাস tan x। আমি এল হসপিটাল রুলকে ডেরিভেটিভ যতটা কম করা যায়, অবশ্য অঙ্ক বুঝে ডিসিশন নিই, এক্সপেনশনে যাব, ইউজিং এক্সপেনশন করব, অর্থাৎ সাইন এবং কসের এক্সপেনশন রেজাল্টগুলো ট্যানের লিখব। সাইনের এক্সপেনশন ভ্যালু সবাই জানি x মাইনাস
এই যেহেতু এক্স এর মাথায় 3 আছে তো তারপরে 3 অবধি লিখলেই হয়, অ্যাকচুয়ালি যত পাওয়ার আছে এক্স এর পাওয়ার নিচে তত অবধি লিখলেই হয়, ঠিক আছে। তবুও আমি একটা বোঝানোর জন্য মানে দুটো টার্ম লিখলেই হতো, ঠিক আছে, কিন্তু আমি আরও কয়েকটা টার্ম লিখছি যাতে তোমাদের কাছে ক্লিয়ার পিকচারটা হয়। এক্স টু দি পাওয়ার 7 বা এরকমভাবে চলছে, কিন্তু এক্স এর পাওয়ার 3 অবধি লিখলেই চলতো, বারবার বলছি। tan x এর এক্সপেনশন অবশ্যই মনে রাখতে হবে, তাই এটা এক্স প্লাস এই এক্স কিউব বাই 3, তারপর হচ্ছে প্লাস 2/15 এক্স টু দি পাওয়ার 5, তারপরে যদি লিখতে চাও 17 বাই দেখবে তুমি এরকম 315 এক্স টু দি পাওয়ার 7 এরকমভাবে চলবে, আর নিচে কি হচ্ছে এক্স কিউব। এবার দেখো ভালো করে যে লিখতে পারো, তাহলে এই প্লাস এক্স আর মাইনাস এক্স কাটলো, আর এই উপরে এক্স কিউব, এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা থেকে এখানে এক্স কিউব কমন যাচ্ছে, এখন এক্স কিউব কমন যাচ্ছে, আর কমন যাওয়ার পর তাহলে কি পড়ে থাকবে বুঝতে পারছো। আমরা যেহেতু এক্স টেন্স টু 0 মানে এক্স নট ইকুয়াল টু 0, তাহলে আমি কাটাকুটি করে পাবো কি এখান থেকে মাইনাস 1/3 এক্স কিউব কেটে গেছে, যেহেতু এক্স নট ইকুয়াল টু 0 তাহলে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 5, পরের টার্মগুলো লিখছি না কারণ সব এক্স কানেক্টেড টার্ম থাকে। 1/3, তারপর বুঝতে পারছো 2/15, এখানে এক্স স্কোয়ার প্লাস এত, তার মানে এবার তুমি যদি এবার এক্স টেন্স টু 0 বসাও তার মানে এই কোএফিসিয়েন্টগুলোই নেব, অর্থাৎ এখানে এক্স কিউব রয়েছে, এক্স কিউবের কোএফিসিয়েন্টগুলোই উপর থেকে কানেক্ট করা হয়, তাই -1/6 -1/3 ডেফিনেটলি -1/2। দেখো সবচেয়ে কম মনে হয় এটাই লেগেছে, এত বললাম বলে হয়তো সময় লাগলো, কিন্তু লেখার সঙ্গে সঙ্গেই এক্স কিউবের কোএফিসিয়েন্টগুলো দুটো থেকে কালেক্ট করে অ্যান্সার আমরা করে দেবো। তার মানে রেঞ্জ মানে ব্যাপারটা কি বললাম, তার মানে দেখবে এরকম তুমি যখন এল হসপিটাল রুলের অঙ্ক করবে, এখন প্রচুর অঙ্ক থাকে যাদের এক্সপেনশন সিরিজ আছে, তাই log 1 প্লাস এক্স, log 1 মাইনাস এক্স, তারপর tan ইনভার্স এক্স, tan x e টু দি পাওয়ার এক্স, sin ইনভার্স এক্স, cos x, এই ধরনের অঙ্কগুলোই তো থাকে। তাই এই ধরনের সিরিজগুলো যদি তুমি মনে রাখতে পারো, তাই একটা আলাদা নোট করো, সমস্ত সিরিজগুলো যেন একটা খাতায় বা একটা দুটো পেজে থাকে। এখন বারবার বলছি ইনফরমেশন তোমার বই নেই এরকম কোনো অজুহাত এখন আর দেওয়ার নেই, একটুখানি তুমি যদি জাস্ট তুমি গুগলে গিয়ে লেখো যে log 1 প্লাস এক্সপেনশনের 1 প্লাস এক্স এর আমার এক্সপেনশন চাই পেয়ে যাবে, log 1 মাইনাস এক্স এর এক্সপেনশন চাই পেয়ে যাবে, যদি বলো যে ই টু দি পাওয়ার এক্স এর এক্সপেনশন কি পেয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর কি এক্সপেনশন পেয়ে যাবে, যেমন এক্ষুনি লিখলাম আমরা tan x এর এক্সপেনশন তুমি পেয়ে যাবে, যেমন sin x এর সবাই জানো, যেমন এই ধরনেরগুলো লাগে যেগুলো cos x, তারপর অবশ্যই তুমি tan ইনভার্স x, এগুলো খুবই এফেক্টিভ হয়। এই যে রেজাল্টগুলো আমি লিখছি বিভিন্ন ফিল্ডে কখন কোথায় কোনটা কাজে লাগবে খুব বোঝা মুশকিল, তাই এই রেজাল্টগুলো তুমি অবশ্যই গুগল থেকে লেখো, আমি এখানে লিখলাম না আর, কারণ এমনিতেই দেখতে পাচ্ছ 1 ঘন্টা হতে যাচ্ছে কটা অঙ্ক করতে গিয়ে। আরও কিছু ইম্পর্টেন্ট সিরিজ রয়েছে সেটা একটু নোট করে দিই, প্রত্যেকের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, আমি তাই একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে এই রেজাল্টগুলো। 1 মাইনাস হাফ প্লাস, যখন সিরিজ লিখবে এইগুলো ইনক্লুড করে দেবে, এগুলো ফুরিয়ার সিরিজ থেকে আমরা অ্যাকচুয়ালি খুব সহজে প্রমাণ করতে পারি ফুরিয়ার সিরিজে এই ভ্যালুটা, তাহলে 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4 এই ভ্যালুটা কত হচ্ছে না, অবশ্যই এর ভ্যালু হচ্ছে log 2 কে রিপ্রেজেন্ট করে। কোনো ইন্টিগ্রেশন করতে গিয়ে ভ্যালু পুট করার পর এটা আসে, এটা মানে ছেলেরা ধরতে পারে না। এই একটা রেজাল্ট আছে, আর একটা রেজাল্ট লিখছি খুবই ইম্পর্টেন্ট রেজাল্ট যেটা লিখছি এখন, দেখো এর অনেকগুলো ভার্সন আছে, এই যে 2 নম্বরে বলবো এটা ফার্স্ট ভার্সন, ঠিক আছে। 1 এইগুলোই দেখা যায়, আর এইগুলোর অভাবে এই রেজাল্টগুলো না ঠিক সঠিক সময় মনে পড়ে না বা জেনেও বা অনেকে জানেও না, তাই এটার ভ্যালু হচ্ছে খেয়াল করো π²/6। একটু জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকটা টার্ম এখানে পজিটিভ। এর ভার্সন কি না, যদি অল্টারনেট নিই খেয়াল করে দেখো একই টার্ম জাস্ট চিহ্নের একটু পরিবর্তন হচ্ছে, 1/1² মাইনাস 1/2² প্লাস 1/3² এইরকমভাবে যদি যায়, এবং এই ভ্যালুটা কী হয় বলো তো না π²/12। একটু খেয়াল করে দেখো এখানে অল্টারনেট হচ্ছে, তাই না, অল্টারনেট হচ্ছে প্রথমে পজিটিভ এবং তারপরে নেগেটিভ। সি 3 নম্বর এর ভার্সন কি হয়, শুধু অডগুলো লেখো, দেখো অডগুলো দিয়ে, এই যে এটা কিন্তু মেন, ঠিক আছে, এটা অডগুলো দেখো 1/1² প্লাস 1/3² প্লাস 1/5² এইরকমভাবে যদি শুধু অডগুলো নাও এই রেজাল্টটা হয় π²/8। খেয়াল করে দেখো অল অড টার্মগুলো নিয়েছি, এবং ফোর্থ ভার্সন হচ্ছে এর যদি ইভেনগুলো নাও
1/2 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার প্লাস 1/6 স্কোয়ার এইরকমভাবে যদি আসে তাহলে এই রেজাল্ট অ্যাকচুয়ালি কত জানো, পাই স্কোয়ার বাই 24। এবং এখানে দেখতে পাচ্ছ এখানে অল ইভেন টার্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট এইগুলো। তাই আমি বলছি, প্রত্যেককেই বলছি, যখনই তুমি আজকেই যদি না করে থাকো খাতা তৈরি করো, করে এই ধরনের একটা অঙ্ক করতে গিয়ে যে যে জিনিসগুলো ইনফরমেশনগুলো আমি বলছি তাই এইগুলো তুমি কালেক্ট করো, দেখো তুমি ফিউচারে এর রেজাল্ট পাবেই পাবে। হয়তো এখন পেলে না, দুদিন পর অঙ্ক করতে গিয়ে এগুলো কোথাও না কোথাও কাজে লাগবেই লাগবে। আর এই সমস্ত অভাবে, এই সমস্ত ইনফরমেশনের অভাবেই কিন্তু ভালো ভালো ছেলেরা অঙ্ক করে আসতে পারে না, আর আটকে যায়, অসুবিধা হয়, কি করব, এইগুলোই কিন্তু মুভমেন্ট দেবে এক একটা অঙ্কে। তাই এইভাবে যত ধরনের সিরিজ এইগুলো কালেক্ট বললে আরও প্রচুর আছে, অঙ্ক করতে করতে তুমি নিজে বুঝতে পারবে এটা একটা দরকার, অ্যাড করবে, এইভাবে তোমার ভলিউম দেখবে অটোমেটিক্যালি তোমার ইনক্রিজ করবে। তাহলে আমরা এখানে কি অ্যাকচুয়ালি দেখলাম, বিভিন্নভাবে অঙ্কটা করলাম, ডেফিনেটলি তুমি বুঝতে পারছো 4টে নিয়মে করলাম, হয়তো আরও তোমরা নিজেরাও করতে পারবে অন্যরকমভাবে। সবচেয়ে কোনটা ইজি টাইম দিল, অবশ্যই এক্সপেনশন রুল। তাই যদি কেউ এক্সপেনশন মেথডে যদি না করে থাকো, এখন থেকেই প্র্যাকটিস করো, দেখে কত শর্ট টাইম নেবে, কত কুইকলি অ্যান্সারগুলো করতে পারবে। আর আমার নোটে প্রায় এই ধরনের সিরিজ থাকলে আমি প্রত্যেকটা অঙ্ক 2 রকম 3 রকমভাবে মেথডে করিয়ে করিয়ে দেখিয়ে দিয়েছি, যে দেখো তুমি এইভাবেও করতে পারো, নর্মাল এলএইচ রুল ডেরিভেটিভ করে করে, অথবা এক্সপেনশন। কেন করেছি দুটো নিয়ম, কারণ একটাই যে দেখো কোনটাতে শর্ট টাইম লাগছে, কোনটাতে কম সময় লাগছে।